গায়ত্রী দেবীর পরিবার ভেজ খাবার ছাড়া অন্য কোনো খাবার খেতে জানে না। তারা সবসময় পনির, শাকসবজি, ফলমূল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। কিন্তু গায়ত্রী দেবীর ছেলে রিকি সুজাতার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। আর সুজাতা ছিল তাদের একেবারে বিপরীত মেরু, কারণ সুজাতা প্রচন্ড পরিমাণে ননভেজ খাবার খেতে পছন্দ করত। সুজাতা ঘুম থেকে উঠে চিকেন প্যাটিস খায়, দুপুরে মাটন বিরিয়ানি খেয়ে তার লাঞ্চ কমপ্লিট হয়, আর রাত্রিবেলা আবার সে মাটন কিমা এবং রুটি খায়। এভাবেই প্রত্যেকদিন সে 3 বেলা করে ননভেজ খাবার খেয়ে থাকে। আর একদিন রিকি সুজাতার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে যায়। এমন সময় এই রেস্টুরেন্টে কিন্তু দারুণ লাচ্ছা পরোটা আর মাটন টিক্কা পাওয়া যায়। আমার তো ভীষণ পছন্দের, তাই জন্য তুমি যখন বললে দেখা করবে, তাই আমি তোমাকে এই রেস্টুরেন্টে নিয়ে চলে এলাম। দাঁড়াও, আগে খাবারটা অর্ডার করি। এই বলে সুজাতা লাচ্ছা পরোটা এবং মাটন টিক্কা অর্ডার করে। আর কিছুক্ষণের মধ্যেই গরম গরম খাবার চলে আসে, যা দেখে সুজাতা নিজের লোভ সামনে রাখতে পারে না, তাই সে খাবার খেতে শুরু করে দেয়। এমন সময় রিকি মাটন খাচ্ছে না দেখে সুজাতার প্রচন্ড পরিমাণে রাগ হয়। কি ব্যাপার রিকি, আমি তো শুধু একাই খেয়ে যাচ্ছি, তুমি মাটন খাবে না? আমি তো তোমার জন্য অর্ডার করেছি। না না, সকাল থেকে আমার পেট ভালো নেই। আর তুমি যখন বললে এই রেস্টুরেন্টে আসবে, তখন আমি বাড়ি থেকে আসার সময় টিফিন বাক্সে করে আমার জন্য ঢেঁড়সের ঝোল আর পনিরের তরকারি নিয়ে এসেছি, তাই আমি এখন এইসব খাবার খাবো না। এই বলে রিকি ব্যাগ থেকে খাবারের বাক্স বের করে, আর সেখানে থাকে ঢেঁড়সের ঝোল এবং পনিরের তরকারি। আর সেই খাবারই রিকি রেস্টুরেন্টের মধ্যে বসে খেতে শুরু করে। আর রিকিকে এরকম রেস্টুরেন্টের মধ্যে বসে নিরামিষ খাবার খেতে দেখে সুজাতা ভীষণ পরিমাণে অবাক হয়। আর সেই সাথে সুজাতা খুবই লজ্জাবোধ করে, কারণ সবাই রিকির দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে। এ কি, তুমি এটা কি করছো? রেস্টুরেন্টে বসে কেউ কখনো বাড়ির খাবার খায়? তোমার যখন শরীর খারাপ ছিল, তুমি বলতেই পারতে যে তুমি রেস্টুরেন্টে আসবে না, তাহলে আমিও আসতাম না। তুমি তো নিজেই বললে তোমার কি গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যেভাবে মটন খাচ্ছ সেটা দেখে তো আমার গুরুত্বপূর্ণ কথাগুলো সব পেটে ঢুকে যাচ্ছে। আর রেস্টুরেন্টে বাইরের খাবার খেলে অসুবিধা কোথায়? তুমি যা খাবার খাচ্ছ খাও, তার জন্য আমি তো বিল দিচ্ছি, সুতরাং কোনো অসুবিধা হবে না। এই বলে রিকি আবার তার বাড়ির খাবার খেতে শুরু করে। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাকে এরকম রেস্টুরেন্টে বসে বাড়ির খাবার খেতে অ্যালাউ করে না, তাই তাদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হয়। আর সেদিনকার মতো রিকি ভয়ের চোটে সুজাতাকে আর ভেজ খাবার খাওয়ার ব্যাপারে কিছু বলতে পারে না। এভাবেই যখন রিকি সুজাতার সঙ্গে দেখা করে, তখন রিকি কোনো না কোনো অজুহাতে ননভেজ খাবার কথা পাল্টে দেয়, আর সে ব্যাগ থেকে ভেজ খাবার বের করে খেতে শুরু করে। এমনই একদিন, আজকে আমি তোমার জন্য চিকেন পিৎজা বানিয়েছি, কারণ আমি জানি তুমি পিৎজা খেতে পছন্দ করো। আর আমি যখন পিৎজা খাই, তখন তুমি নিজের জন্য পনির পিৎজা অর্ডার করে খাও। কিন্তু আমি পনির পছন্দ করি না, আমার বাড়িতে ভেজ খাবার অ্যালাউ নয়, তাই আমি তোমার জন্য চিকেন পিৎজা বানিয়েছি। সে কি, তুমি কষ্ট করে আমাদের জন্য পিৎজা বানাতে গেলে কেন? আজকে আমার বোন আমার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পনির পিৎজা বানিয়েছে, আর আমি ওই পিৎজা নিয়ে একটু পরেই অফিসে চলে যাব। আর আমি যদি বোনের হাতের পিৎজা না খাই, তাহলে বোন খুব রেগে যাবে। তুমি তাহলে আমার দেওয়া চিকেন পিৎজা অন্তত খেয়ে যাও, আর তোমার যখন অফিসে লাঞ্চ টাইম হবে, তখন তুমি পনির পিৎজা খেয়ে নেবে, তাহলে তোমার বোনও রাগ করবে না, আর আমারও খারাপ লাগবে না। সুজাতা এই কথা বললে রিকি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর সে কিছুতেই সুজাতার কাছ থেকে চিকেন পিৎজা নিতে চায় না। এমন সময় সুজাতার বিষয়টা ভীষণই খারাপ লাগে, কারণ সে খুব কষ্ট করে রিকির জন্য চিকেন পিৎজা তৈরি করেছে, আর রিকি সেটা কিছুতেই খেতে চাইছে না। যা দেখে সুজাতা বলে, তোমার কি ব্যাপার বলো তো? তুমি যখনই আমার সঙ্গে দেখা করতে আসো, তখনই তুমি কিছু খেতে চাও না। এমনকি আমি কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার জন্য চিকেন পিৎজা বানিয়ে নিয়ে এলাম, তুমি সেটাও খেতে চাইছো না, আর নিতেও চাইছো না। ঠিক আছে, আমি আর কোনোদিনও তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসবো না। এই বলে সুজাতা রাগ করে সেখান থেকে চলে যায়, আর রিকির খুবই খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর সুজাতা রাগের চোটে রিকির সঙ্গে দেখা করতে চায় না, তাই রিকি সুজাতার বাড়িতে ফুল নিয়ে যায় আর সুজাতার রাগ ভাঙায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর এরই মধ্যে গায়ত্রী দেবীর ছেলে রিকির সঙ্গে সুজাতার বিয়ে ঠিক হয়। আর একদিন গায়ত্রী দেবী সুজাতাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ পাঠায়, আর সুজাতা যখন রিকিদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়, এমন সময়, বাহ, তোমাকে কি সুন্দর দেখতে, মানতে হবে আমার ছেলের পছন্দ আছে, তোমাকে আমার ছেলের সঙ্গে খুব সুন্দর মানাবে। গায়ত্রী দেবীর কথা শুনে সুজাতা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর তারা সবাই মিলে গল্প করতে শুরু করে। এমন সময় সুজাতার হবু ননদ টিয়া সেখানে আসে, আর সেও তার বৌদির সঙ্গে গল্প করে।
বৌদি তুমি আমার ঘরে চলো, আমি তোমাকে আমার ঘর দেখাবো। আর আমি আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলের ব্যাপারেও তোমার সঙ্গে কথা বলবো। আমার সোশ্যাল মিডিয়াতে একটা ফুড চ্যানেল আছে, সেখানে আমি খাবার দাবারের ভিডিও বানাই। না না, তোকে এখন তোর হবু বৌদিকে ওইসব ফুড চ্যালেঞ্জের ভিডিও দেখাতে হবে না, ওর দেরি হয়ে যাচ্ছে, ওকে এখন বাড়িতে যেতে হবে। দেখছিস না ওর ভীষণ তাড়া আছে বলে আমাকে কিছু খেতে পর্যন্ত দিলাম না, আর মাকেও তোর জন্য খাবার আয়োজন করতে বারণ করেছি, তাই তুই আর ওকে আটকাস না। রিকি এরকম করে বললে টিয়ার খুবই খারাপ লাগে। এই তুমি এরকম করে কথা বলছো কেন? আমি কখন বললাম আমার তাড়া আছে? আর আমার তো মনে হচ্ছে তুমি আমাকে এখান থেকে তাড়ানোর জন্য এরকম ব্যস্ত হয়ে গেছো। আমার হবু শাশুড়ি মা আমাকে কিছু খেতেও দিল না এখনো। আর টিয়া তুমি তোমার দাদার কথাই কিছু মনে করো না, চলো আমি তোমার সঙ্গে তোমার ঘরে যাব আর তোমার ফুড চ্যানেলের ভিডিও দেখব। সুজাতার কথা শুনে রিকি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ এখনই তাদের ভেজ খাবার খাওয়ার গল্প সুজাতার সামনে বেরিয়ে আসবে, আর তখন সুজাতা কিছুতেই রিকিকে বিয়ে করতে চাইবে না। অন্যদিকে টিয়া সুজাতাকে নিয়ে তার ঘরে যায় আর তার চ্যানেল খুলে বিভিন্ন রকমের নিরামিষ খাবারের ভিডিও দেখাতে শুরু করে। এই দেখো বৌদি, কালকে আমি ক্যাপসিকামের মধ্যে সয়াবিন দিয়ে একটা স্টাফিং বানিয়েছিলাম আর সেটার ভিডিও বানিয়েছি। 2 লক্ষ ভিউ হয়েছে আর অনেকগুলো লাইক পড়েছে। আর কিছুদিন আগে ভেজ বিরিয়ানি বানিয়েছিলাম, নবরত্ন পোলাও, তার সাথে মটর পনিরও বানিয়েছিলাম, সবকিছুর ভিডিও বানিয়েছি, দেখবে? টিয়ার এমন কথা শুনি সুজাতার বিষয়টা ঠিক ভালো লাগে না, কারণ সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে কখন তার ননদ তাকে মাটন বিরিয়ানি, চিকেন পোলাও, চিকেন বিরিয়ানি, চিকেন কাবাব ইত্যাদির ভিডিও দেখাবে। তাই কিছুক্ষণের মধ্যেই সুজাতা বলে, হ্যাঁ টিয়া, আমি বুঝতে পেরেছি যে তুমি নিরামিষ খাবার ভালোই রান্না করতে পারো, কিন্তু শুধুমাত্র এরকম নিরামিষ খাবার রান্না করলে তোমার চ্যানেল চলবে নাকি? আমি তোমার দাদাকেও দেখি যখন আমার সঙ্গে দেখা করতে যায় সবসময় নিরামিষ খাবার সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াই। আমি আবার একদমই ভেজ খাবার পছন্দ করি না। আই হেট ভেজিটেরিয়ান ফুড অ্যান্ড পিপল। আমাকে তাড়াতাড়ি করে তুমি কিছু ননভেজ খাবারের ভিডিও দেখাও তো। আমি জানি তুমি ননভেজ খাবারও ভালো রান্না করতে পারো, তাই না? কি ননভেজ? তুমি তার মানে মাছ, মাংস, ডিম সব খাও? এ বাবা, এক্ষুনি মা যদি জানতে পারে তোমার সঙ্গে আমার দাদার আর বিয়ে দেবে না, কারণ আমাদের বাড়িতে ননভেজ খাবার খাওয়া অ্যালাউ নয়। টিয়ার কথা শুনে সুজাতা একেবারে আকাশ থেকে পড়ে, আর ঠিক তখনই সেখানে রিকি চলে আসে। আর রিকি দেখে যে সুজাতার মুখ একদম রাগে লাল হয়ে আছে। রিকি, তুমি আমাকে আগে বলনি কেন যে তোমরা ভেজিটেরিয়ান? তুমি এতদিন ধরে আমাকে মিথ্যা কথা বলছিলে, আর আজকে ভাগ্যিস আমি তোমার বোনের কাছ থেকে জানতে পারলাম, না হলে তো আমার সঙ্গে ধোঁকা হয়ে যেত। আমি যেখানে 3 বেলা ননভেজ খাবার খাই আর ননভেজ খাবার আমার প্রেম, সেখানে তুমি ভেজিটেবল প্রেমী। প্লিজ একটু আস্তে কথা বলো, মা যদি জানতে পারে তুমি ননভেজ খাবার খাও তাহলে আমাদের আর বিয়ে হবে না, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকেই বিয়ে করতে চাই। রিকির কোনো কথাই সুজাতা শুনতে চায় না। সুজাতা তখনই রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টিয়াও তার মাকে সব কথা বলে, যার ফলে গায়ত্রী দেবী তার ছেলের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুই একটা নন ভেজিটেরিয়ান মেয়েকে পছন্দ করতে পারিস। ওই মেয়েকে যতই দেখতে সুন্দর হোক না কেন, আমি কিছুতেই আর ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব না। আর তবুও যদি তুই ওর সঙ্গে ঘর করতে চাস তাহলে ওকে ননভেজ খাবার খাওয়া ছেড়ে শুধু ভেজ খাবার খেতে হবে। তুমি যাই বলো না কেন, আমি সুজাতাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, আর ননভেজ খাওয়া কিংবা ভেজ খাওয়া এইসব ব্যাপারে আমি ওর সাথে কথা বলেছি। এই বলে রিকি সুজাতার সঙ্গে দেখা করতে যায়, আর তার সামনে অনেক কান্নাকাটি করলে সুজাতার মন গলে যায়, কারণ সেও রিকিকে ভীষণ পছন্দ করে। দেখো, আমি তোমার কথা শুনে তোমার মায়ের সামনে ভেজ খাবার খাওয়ার কথা বলে নাটক করতে পারি, কিন্তু তুমি আমাকে ননভেজ খাবার খাওয়া থেকে আটকাতে পারবে না। ঠিক আছে, আটকাবো না। এভাবেই সুজাতা রাজি হয়ে যায়। আর রিকির পরিবার যখন জানতে পারে যে সুজাতা এরকম ভেজ খাবার খাওয়ার কথা মেনে নিয়েছে, তখন তারা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর এভাবেই কিছুদিনের মধ্যেই সুজাতার সাথে রিকির ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই সুজাতার প্রত্যেকবারই ভেজ খাবার খেতে ভীষণ পরিমাণে কষ্ট হয়। আমি জীবনেও কোনোদিন ভেজ খাবার ছুঁয়েও দেখিনি, আর এখন আমাকে লাঞ্চে লুচি আলুর দম খেতে হচ্ছে। এর সাথে যদি একটা ডিমের অমলেট হতো তাহলে আমার মনটা একেবারে ভরে যেত। তার থেকে বরঞ্চ এরা জলখাবার খেয়ে নি, তারপর আমি একা একা খাবো। এই বলে সুজাতা তার শাশুড়ি মা এবং ননদকে ভেজ খাবার খাইয়ে দেয়। আর তারা যখন খেয়ে ঘরে চলে যায়, তখন সুজাতা একটা থালায় বেশি বেশি করে লুচি এবং আলুর দম নিয়ে ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে আলমারি খুলে সে একটা কাঁচা ডিম বের করে, আর আলমারির পাশ থেকে সে একটা ছোট্ট গ্যাস স্টোভ বের করে।
আর কিছুক্ষণের মধ্যেই সে বেশ কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ নুন দিয়ে ভালো করে ডাবল ডিমের অমলেট তৈরি করে আর নিজের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে ননভেজ খাবার খায়। ভাগ্যিস আমি আমার ঘরের মধ্যে কাঁচা ডিম পেঁয়াজ লঙ্কা সব লুকিয়ে রেখেছিলাম, না হলে আমার কপালে আজকে আর ডিমের অমলেট জুটতো না। এভাবে সুজাতা প্রত্যেকদিন ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ননভেজ খাবার খায়। আর গায়ত্রী দেবী যেহেতু তার বৌমাকে বাইরে বেরোতে দেয় না, তাই তার বাইরে বেরিয়ে আর মাংস খাওয়া হয় না, যার ফলে সুজাতার মন প্রত্যেকদিন খারাপ থাকে। আর শ্বশুর বাড়িতে সে যদি মাংস রান্না করে তাহলে তার গন্ধ আবার চারিদিকে ছড়িয়ে পড়বে, তাই সে বাড়িতে মাংস রান্না করার সাহস পায় না। কিন্তু একদিন সুজাতার মাথায় একটা বুদ্ধি আসে। সুজাতা তার ননদের ঘরে যায় আর সে দেখে যে তার ননদ তখন পনিরের তরকারি বানানোর ভিডিও বানাচ্ছে। এই দেখো টিয়া, তুমি যেমন খাবার দাবারের ভিডিও বানাও, তেমন আমার একটা বন্ধু আছে, ও তোমার মতো খাবারের ভিডিও বানায়, কিন্তু ওর সাবস্ক্রাইবার তোমার থেকে অনেক বেশি, আরো অনেক বেশি বেশি লাইক পায়, আর এখন কিন্তু ও কোটি কোটি টাকার মালিক। তাই নাকি বৌদি? কিন্তু কি করে? তোমার এই বন্ধুটা তো দেখছি মাত্র 2 মাস আগে চ্যানেল খুলেছে, আর আমার চ্যানেল তো 2 বছর ধরে চলছে, তবু আমার এতগুলো সাবস্ক্রাইবার হলো না কেন? তোমার সাবস্ক্রাইবার কি করে বাড়বে? এই দেখো আমার বান্ধবীকে দেখো, প্রত্যেক দিন বিভিন্ন রকমের ননভেজ খাবারের ভিডিও বানায় আর নিজে ননভেজ খাবার টেস্ট করে ওর সাবস্ক্রাইবারদেরকে দেখায়। আর তুমি তো শুধু পনির, ঢেঁড়স, আলু এসবের ভিডিও বানাচ্ছ, কিন্তু দর্শকরা এখন বেশি ননভেজ খাবার খেতে পছন্দ করে, তাই তুমি এরকম ননভেজ খাবার রান্না করা শুরু করো, দেখবে কিছুদিনের মধ্যে কিন্তু তোমার সাবস্ক্রাইবার অনেক বেড়ে যাবে। এই বলে সুজাতা তার ননদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আর এমন সময় টিয়া বিপদে পড়ে, কারণ তার মনে সাবস্ক্রাইবার বাড়ানোর ইচ্ছা আছে, আবার সে বেশি টাকাও ইনকাম করতে চায়, কিন্তু ননভেজ খাবার রান্না করলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, তাই টিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। বৌদি একদম ঠিকই বলেছে, আমি কিছুদিন ধরে দেখছি আমার সাবস্ক্রাইবাররা বেশি বেশি করে ননভেজ খাবার রান্না করার জন্য কমেন্ট করছে, তাই আমাকে যে করেই হোক এবার মাছ, মাংস, ডিম রান্না করতে হবে, তা না হলে আমি আর বেশি ইনকাম করতে পারবো না। এই বলে টিয়া তার বাড়ির লোকেদের কিছু না জানিয়েই বাজারে গিয়ে বেশি বেশি করে চিকেন এবং মাটন কিনে নিয়ে আসে। আর এবার সে তার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য মাটন কষা, চিকেন কষা ইত্যাদি রান্না করতে শুরু করে। এমনকি সেই খাবার সে চামচে করে নিজে টেস্ট করে এবং দর্শকদেরকে দেখায়। কিন্তু সারা বাড়িতে যখন এরকম ননভেজ খাবারের গন্ধ ছড়িয়ে পড়ে, তখন সুজাতা আর কিছুতেই সামলে রাখতে পারে না। সে তাড়াতাড়ি করে ননদের ঘরে চলে যায় আর ননদের সঙ্গে নিজেও চিকেন, মাটন টেস্ট করতে শুরু করে। বাহ টিয়া, তুমি দারুণ মাটন কষা বানিয়েছো, তোমার হাতের রান্না এত সুন্দর, তুমি এবার থেকে প্রত্যেক দিন ননভেজ খাবার রান্না করবে, দারুণ হয়েছে, একেবারে দারুণ দারুণ। এই বলে সুজাতা যখন মাটন কষা এবং চিকেন কষা খাচ্ছে, এমন সময় সেখানে গায়ত্রী দেবী চলে আসে আর সে একেবারে রাগে আগুন হয়ে ওঠে। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে চিকেন মাটন কষা খাওয়াচ্ছ? এই নাকি তুমি সব ননভেজ খাবার খাওয়া ছেড়ে দিয়েছো? তোমার কথাতে বিশ্বাস করাই আমার ভুল ছিল। টিয়া, তুই এটা কি করে করতে পারলি? মা, তুমি বৌদিকে একটা কথাও বলো না, কারণ বৌদি যা করেছে আমার ভালোর জন্যই করেছে। এই দেখো, আমি ননভেজ রান্নার ভিডিও বানিয়েছি বলে 1 ঘন্টার মধ্যে আমার ভিডিওতে লক্ষ লক্ষ লাইক আর ভিউ পড়েছে, আর অনেক সাবস্ক্রাইবারও বেড়ে গেছে। আর এখনো সব ননভেজ আর ভেজ খাবারের মধ্যে পার্থক্য করলে হবে না। আমি এবার থেকে প্রত্যেকদিন মাছ, মাংস খাবো আর এসব রান্নারই ভিডিও বানাবো। তোমার যদি অসুবিধা থাকে তুমি খেও না। গায়ত্রী দেবী এই কথা শুনে একেবারে চুপ করে থাকে, কারণ সে মেয়ের কথার উপর কোনো কিছু বলতে পারে না, যার ফলে সেদিনের পর থেকে টিয়া প্রত্যেকদিন বাড়িতে মাছ, মাংস নিয়ে আসে আর টিয়া এবং তার বৌদি মাছ, মাংস রান্না করে খায়। আর এমনকি রিকিও এখন ননভেজ খাবার খাওয়া শুরু করে, এখন শুধুমাত্র গায়ত্রী দেবী ভেজ খাবার খায়। তনয়া দেবী তার এক ছেলে রাকেশ এবং 4 মেয়ে প্রিয়া, শিলা, মিতা এবং কুমারীর সঙ্গে বাস করে। তানিয়া দেবীর 4 মেয়ে ভীষণ অহংকারী প্রকৃতির ছিল আর তারা 4 জনেই দেখতে খুবই সুন্দর ছিল। ধীরে ধীরে যতই সময় যেতে থাকে, তানিয়া দেবী তার ছেলের বিয়ে নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভোগে, কারণ বাড়িতে 4 ননদ থাকলে সেই বাড়িতে কোনো বাবাই নিজের মেয়ের বিয়ে দিতে চায় না। সেই জন্য তানিয়া দেবী সবসময় চিন্তা করে। একদিন সোশ্যাল মিডিয়াতে অনেক খোঁজাখুঁজি করার পর তানিয়া দেবী রাকেশের সঙ্গে চন্দ্রিমার বিয়ে ঠিক করে। দেখতে দেখতে রাকেশ এবং চন্দ্রিমার বিয়ের দিন এগিয়ে আসে আর রাকেশের সঙ্গে চন্দ্রিমার ধুমধাম করে বিয়ে হয়ে যায়।
বিয়ের পর চন্দ্রিমা বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে এসি, ফ্রিজ, টিভি ইত্যাদি নিয়ে আসে। আর এই দেখে তার 4 ননদ খুবই খুশি হয়। দাদা, তুই কিন্তু বেশ ভালোই ভাগ্য করে একটা বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস। কারণ বৌদি যৌতুকে এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন সবকিছু এনেছে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি তুই এরকম বাদরের মতো মুখ নিয়ে এত সুন্দর বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি। এই প্রিয়া, চুপ কর। তুই খুবই ঢং করতে পারিস। কেন রে, আমার দাদাকে ওরকম করে কথা শোনাচ্ছিস কেন? আমাদের দাদাকে মোটেই বাদরের মতো দেখতে নয়। আর বৌদি যে বাপের বাড়ি থেকে গরমকালে এসি, ফ্রিজ, টিভি নিয়ে এসেছে, তাতে আমাদের লাভই হয়েছে। হ্যাঁ দিদি, তুই একদম ঠিকই বলেছিস। আমি অনেকদিন ধরে ভাবছিলাম আমাদের ঘরে কিন্তু একটা এসি লাগানো দরকার, আর রান্নাঘরে একটা ফ্রিজ থাকা দরকার। কিন্তু দাদার যে ইনকাম, দাদা তো কিছু কিনতেই পারতো না। আর আমি ঠিক করেছি বৌদি যৌতুকে যে এসি, ফ্রিজ আর টিভি এনেছে সেগুলো আমরা নিজেদের ঘরে রেখে দেব। এভাবেই নতুন বউ তার 4 ননদের মুখে এমন কথা শুনে খুবই অবাক হয়। কারণ সে স্বপ্নেও ভাবতে পারেনি তার 4 ননদ এরকম ধরনের কথা বলতে পারবে। আসলে গরমকালে আমার একদম গরম সহ্য করার মতো ক্ষমতা নেই, তাই আমি আমার ঘরেই এসিটা লাগাবো। তোমরা কিছু মনে করো না। আর ফ্রিজটা আমরা রান্নাঘরেই রাখতে পারি, কারণ এটা সবাই ব্যবহার করতে পারবে। কিন্তু এসি আর টিভিতে আমি তো কম্প্রোমাইজ করতে পারবো না। বাবা, তুমি তো দেখছি বিয়ের পরেই বাড়িতে উঠে আসার সঙ্গে সঙ্গেই নিজের রং দেখাতেও শুরু করে দিয়েছো। তোমার কোনো কথা আমি মানবো না বৌদি। আমি যেহেতু এই বাড়ির বড় মেয়ে আর তোমার বড় ননদ, তাই কিন্তু এসিটা আমার ঘরেই আমি রাখবো। ওই দেখ, তুই বড় বলে সবসময় বড় বড় সুযোগ নিবি, সেটা তো হতে পারে না। তুই যদি এসি নিজের ঘরে লাগাস, তাহলে আমি কিন্তু ফ্রিজটা আমার ঘরে রাখবো। কিন্তু 2 বোনের এরকম কথা তাদের ছোট বোন মিতা কিছুতেই মেনে নিতে পারে না। কারণ মিতা আগে থেকেই এসির দিকে তাক করে বসেছিল, তাই সে প্রতিবাদে গর্জে ওঠে। ও বাবা, তোরা সবসময় ভালো ভালো জিনিস নিবি, আর আমি ছোট বোন বলে আমি আঙুল চুষবো, তাই তো? সেটা কিন্তু হবে না। বৌদি যৌতুকে আসা এসিটা কিন্তু আমিই নেব। এভাবেই 4 বোন নিজেদের পছন্দ মতো জিনিস নিয়ে নিজেদের ঘর সাজানো শুরু করে দেয়। কিন্তু প্রিয়া কারোর কোনো কথা শুনতে চায় না। সে যেহেতু বাড়ির বড় মেয়ে, তাই সে নিজের ঘরে এসিটা লাগিয়ে নেয়, আর শিলা ফ্রিজ নিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। অন্যদিকে মিতা এবং তার ছোট বোনের কিছু করার থাকে না। মিতা আর কুমারী টিভি এবং ওয়াশিং মেশিন ভাগাভাগি করে নেয়। কিন্তু এবার গরমের মধ্যে নতুন বউকে কষ্ট পেতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। নতুন বউ তার 4 ননদের জ্বালাতনে গরমে একেবারে পাগল হয়ে ওঠে। কারণ সে একা হাতে তার 4 ননদের জন্য সমস্ত কাজকর্ম করে। একদিন, বৌমা, তুমি সারাদিন আমার মেয়েদের পেছনে খাটতে খাটতে একেবারে পাগল হয়ে যাচ্ছ। গরমে একদম আরাম পাচ্ছ না তুমি। আমি ভেবেছি তোমাকে আজকে আমি নিজের হাতে ঠান্ডা ঠান্ডা শরবত করে খাওয়াবো। তাহলে তো খুব ভালো হবে মা। বিয়ের আগে কিন্তু আমার মাও এরকম ঠান্ডা ঠান্ডা আমের শরবত করে খাওয়াতো। এভাবেই শাশুড়ি মায়ের কথা শুনে চন্দ্রিমা খুবই খুশি হয়। তাই চন্দ্রিমা তার 4 ননদের সমস্ত কাজ সেরে শাশুড়ি মায়ের শরবত খাবে বলে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে তনয় দেবী তার বৌমার জন্য পাকা আমের ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে চলে আসে। চন্দ্রিমা যখনই সেই শরবত খেতে যাবে, আর তখনই তার ননদরা সেখানে এসে হাজির হয়। ও, এই ব্যাপার। মা, এখন তোমার নতুন বউ তোমার খুব প্রিয় হয়ে গেছে বলো? আমরা 4 বোন তোমাকে কবে থেকে বলছি আমাদেরকে আমের শরবত করে খাওয়াও, কিন্তু তুমি এখনো পর্যন্ত আমাদেরকে শরবত বানিয়ে খাওয়ালে না। একদম ঠিক বলেছিস দিদি। এজন্যই বলে ছেলের বিয়ে দিলে মায়েরা নিজেদের মেয়েকে পর করে দেয়, আর আমাদের ক্ষেত্রে সেটাই করেছে। তাই আমরা এখন আমের শরবত থেকে বঞ্চিত হয়ে গেছি। শোন, আমার নামে একদম ফালতু কথা বলবি না তোরা। সবসময় এই গরমের মধ্যে অনলাইন থেকে আইসক্রিম, শরবত সবকিছুই তো অর্ডার করে খাচ্ছিস, কিন্তু একবারও আমার ছেলের বউটাকে খাওয়ার কথা কিছু বলিস তোরা। তাই আমি আমার ছেলের বউকে শরবত বানিয়ে খাওয়াচ্ছি। থাক না মা, ওদেরকে কিছু বলতে হবে না। কারণ ওরা যখন আমের শরবত খেতে চাইছে, তাহলে আপনি ওদেরকেও আমের শরবত বানিয়ে দিন। কারণ ওরা যদি এভাবে আমার আমের শরবতের উপর লোভ দেয়, তাহলে কিন্তু আমের শরবত খেয়ে আমার হজম হবে না। চন্দ্রিমার এই কথা শুনে তার ননদরা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই তখনই তনয়া দেবীকে রান্নাঘরে গিয়ে তার মেয়েদের জন্য ঠান্ডা ঠান্ডা আমের শরবত বানিয়ে নিয়ে আসতে হয়। তখন তারা 4 বোন আমের শরবত নিয়ে এসি ঘরে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সারা বাড়ির কাজকর্ম করার পর চন্দ্রিমা ছাদে গিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে। এমন সময়, ও বৌদি, তোমাকে ছাদে দাঁড়িয়ে হাওয়া খেতে হবে না,
কারণ আমাদের 4 জনের বান্ধবী আজকে বাড়িতে ঘুরতে আসবে। তুমি আমাদের সবার জন্য কাঁচা আম পোড়া মাখা, আলু কাবলি আর চিকেন পকোড়া ভেজে দাও। তাড়াতাড়ি যাও। শোনো প্রিয়া, এক্ষুনি আমি দুপুরবেলা রান্না করে সবেমাত্র স্নান করে ছাদে এসেছি। আমার আর শরীর চলছে না। তোমরা দয়া করে 4 জনে মিলে নিজেদের বান্ধবীর জন্য কিছু একটা বানিয়ে নাও না। চন্দ্রিমার এরকম কথা তার ননদরা কিছুতেই সহ্য করতে পারে না। তোমার এত বড় সাহস, তুমি এই গরমের মধ্যে আমাদেরকে রান্নাঘরে গিয়ে রান্না করার কথা বলছো? আর তুমি যখন রান্না করতেই পারবে না, তাহলে আমাদের বাড়ির বউ হয়ে এসেছো কেন? বিয়ের আগে তুমি জানতে না বাড়িতে তোমার 4টে ননদ আছে? আমরা কোনো কথা শুনতে চাই না। আর হ্যাঁ, ফ্রিজে দেখেছি কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছে, তাই দোকান থেকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও কিনে নিয়ে আসবে। এই বলে চন্দ্রিমার ননদগুলো সেখান থেকে চলে যায়। আর চন্দ্রিমারও কিছু করার থাকে না। সে গরমের মধ্যে প্রথমে বাজারে গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসে এবং বাড়ি আসার সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে আম পোড়া মাখা বানায়। সেই সাথে চিকেন পকোড়াও ভাজতে থাকে। দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন রান্না করতে করতে চন্দ্রিমার ভীষণ পরিমাণে শরীর খারাপ করে। শুধু তাই নয়, সে প্রচন্ড পরিমাণে বমি করতে থাকে। এই দেখে তানিয়া দেবী এবং রাকেশ বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। কনগ্রাচুলেশন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, কিন্তু ওনার ইমিউনিটি পাওয়ার একটু কম, তাই আপনাকে ওনার অনেক খেয়াল রাখতে হবে। আর যেহেতু এখন গরমকাল, তাই যদি ওনার শরীর খারাপ হয় তাহলে কিন্তু বেবির প্রবলেম হয়ে যেতে পারে। এই কথা শুনে রাকেশ এবং তার মা প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু চন্দ্রিমার ননদরা মোটেই খুশি হতে পারে না, কারণ তাদের প্রেগনেন্ট বৌদি এখন কাজ করতে পারবে না। এইভাবেই তারা দুশ্চিন্তা করতে থাকে। তারপর থেকে সত্যি সত্যি চন্দ্রিমার শাশুড়ি মা তাকে কোনো কাজকর্ম করতে দেয় না। আর এর ফলে চন্দ্রিমার 4 ননদ ভীষণ পরিমাণে রেগে যায়। রাকেশ, আমার এই গরমে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই তুমি যখন অফিস থেকে আসবে আমার জন্য চকোলাভা আইসক্রিম নিয়ে আসবে তো। আর তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আর নিজের অনেক খেয়াল রেখো। আমি তোমার জন্য সবকিছু নিয়ে আসবো। রাকেশের কথা শুনে চন্দ্রিমা ভীষণ খুশি হয়। আর অফিস থেকে ফেরার সময় রাকেশ তার বউয়ের জন্য আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি নিয়ে আসে। চন্দ্রিমা তার ননদেরকে দেখিয়ে দেখিয়ে সেই খাবারগুলো খেতে থাকে। আর যে পরিমাণ আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস বেঁচে থাকে সেটা পরের দিন সে খাবে বলে ফ্রিজে রেখে দেয়। কিন্তু পরের দিন চন্দ্রিমা যখন ফ্রিজ থেকে আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস খেতে যাবে, তখন সে দেখে ফ্রিজে কোনো খাবার নেই। আর এই দেখে চন্দ্রিমা খুব ভালো মতোই বুঝতে পারে এই কাজ তার ননদরাই করেছে। ইমা, আমি কালকে রাত্রিবেলা ফ্রিজে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস রেখেছিলাম, কিন্তু এখন তো দেখছি ফ্রিজে কোনো খাবারই নেই। ও বুঝেছি, আমি এই বাড়িতে আসার পর শিলা তো জোর করে ফ্রিজটা নিজের ঘরে রেখেছিল, কিন্তু আমি প্রেগনেন্ট হওয়ার পর ফ্রিজটা বের করে রান্নাঘরে রেখে দিয়েছি। তাই জন্য মনে হয় শিলা রাগের চোটে আমার আইসক্রিম বের করে খেয়ে নিয়েছে। বৌদি, আমার নামে মোটেই দোষ দেবে না। আমি তোমার ফ্রিজ থেকে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস বের করে খাইনি। তোমার কি মনে হয় আমি খেতে ভালোবাসি বলে আমি চোর? তোমার তো আরো বাকি 3 ননদ আছে, তুমি তো ওদের কথা বললে না, শুধু আমাকেই চোর মনে করছো কেন তুমি? এমন কথা শুনে শিলার বাকি 3 বোন খুবই রেগে যায়। আর তাদের 4 বোনের মধ্যে ভীষণ পরিমাণে ঝগড়া শুরু হয়ে যায়। এইদিকে চন্দ্রিমা মনে মনে খুবই মজা পায়। এভাবেই চন্দ্রিমা নিজের অন্তঃসত্ত্বা হওয়ার পুরোপুরি সুযোগ নিতে থাকে। মা, বলছি যে এখন যে পরিমাণ গরম পড়েছে, আমি অন্তঃসত্ত্বা অবস্থায় এরকম গরম কিছুতেই সহ্য করতে পারছি না। তাই আপনি যদি আপনার বড় মেয়ের ঘর থেকে এসি খুলে আমার ঘরে লাগিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ আছে নাকি? আমিও তো এটাই ভাবছিলাম। আমি কালকে সকালবেলায় লোক দিয়ে প্রিয়ার ঘর থেকে এসিটা খুলিয়ে নেব, তারপর তোমার ঘরে লাগিয়ে দেব। এই কথা শুনে প্রিয়া খুবই ভয় পেয়ে যায়। কেন মা, আমার ঘর থেকে এসি খোলা কেন হবে? আমি কিন্তু এটা অ্যালাউ করব না। একেই শিলার ঘর থেকে বৌদি ফ্রিজটা বের করে নিয়েছে, তারপর এখন আমার ঘর থেকে এসি বের করবে। প্রিয়ার কোনো কথাই তার মা শুনতে চায় না। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রিয়ার ঘর থেকে এসি খুলে চন্দ্রিমার ঘরে বসিয়ে দেওয়া হয়। আর এর ফলে প্রিয়া ভীষণ পরিমাণে গরমে কষ্ট পায়। আর এভাবেই চন্দ্রিমা অন্তঃসত্ত্বা বলে নিজের শাশুড়ি মাকে দিয়ে ননদের ঘর থেকে একে একে সমস্ত জিনিসগুলো নিজের ঘরে নিয়ে চলে আসে। আর সে গরমের মধ্যে আরামে দিন কাটাতে থাকে। এই যে আজকে খুব গরম পড়েছে, আমার মাথাটা খুব ব্যথা করছে। তোমরা 4 বোনে ভালো করে আমার মাথায় তেল মালিশ করে দাও তো, তারপর আমাকে ঠান্ডা ঠান্ডা শরবত করে খাওয়াবে। চন্দ্রিমা যেহেতু এখন অন্তঃসত্ত্বা, তাই তারা 4 বোন মা এবং দাদার ভয়ে নিজেদের বৌদির ফাইফরমাস খাটতে থাকে। আর এভাবেই বাড়ির কাজকর্ম করতে গিয়ে তারা তাদের বৌদির কষ্টটাও বুঝতে পারে। তুমি যা বলছো বৌদি,
তোমার হয়ে আমরা সব কাজ করছি, কারণ আমরা জানি তুমি এখন অন্তঃসত্ত্বা। আর আমরা যদি কাজ না করি তাহলে আমার মা আর দাদা আমাদেরকে ধরে বিয়ে দিয়ে দেবে। কিন্তু বিশ্বাস করো, গরমে তুমি যখন আমাদের হয়ে বাড়ির সব কাজ করতে, সেই সময় তোমার যে কতটা কষ্ট হতো সেটা কিন্তু আমরা এখন বুঝতে পেরেছি। তাই আমরা 4 বোন ঠিক করেছি তোমাকে আর কখনো আমরা কষ্ট দেব না। আর বৌদি, আমরা এত খাটাখাটনি করতে পারছি না, তুমি এবার আমাদের বোনেদেরকে রেহাই দাও। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো এটাতেই আমি খুশি। আর সত্যি কথা বলতে আমি অন্তঃসত্ত্বা নই। আমি তোমার দাদা আর মা 3 জনে মিলে ডাক্তারবাবুকে বুঝিয়ে পড়িয়ে ইচ্ছা করে শরীর খারাপের নাটক করেছিলাম, যাতে তোমরা নিজেদের ভুল বুঝতে পারো। আর কোনোদিন আমাকে কষ্ট দেবে না তো? তুমি অন্তঃসত্ত্বা নও, তুমি এত বড় মিথ্যা কথা বললে। বৌদি, তোমার কাছ থেকে কিন্তু এটা আশা করা যায় না। আমি যদি মিথ্যা কথা না বলতাম তাহলে তোমরা কোনোদিনই উচিত শিক্ষা পেতে না। আর এখন না হয় অন্তঃসত্ত্বা নই, পরে তো অন্তঃসত্ত্বা হতেই পারি। সুতরাং এই শিক্ষাটা কিন্তু মনে রেখো। এভাবে উচিত শিক্ষা পাওয়ার পর চন্দ্রিমার ননদরা তাকে আর কখনোই গরমের মধ্যে কষ্ট দেয় না। তারা সকলে গরমের মধ্যে মিলেমিশে শান্তিতে দিন কাটাতে থাকে।